নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আরও একবার বেদজ্ঞান আয়ুর্বেদে আপনাদেরকে স্বাগত জানাবো। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, নতুন বছরের শুরুতেই আমরা পা দিয়েছি, বেশ কয়েকটা দিন কাটিয়েও ফেলেছি। এবার নতুন বছর আসার আগে আমরা অনেককেই কিন্তু আগে থেকে ভাবতে শুরু করি যে একটা রেজলিউশন থাকে মানুষের, এবং নিজের সঙ্গে নিজের একটা কমিটমেন্ট যে আমরা বিগত বছরে যেটা করে এসেছি সেটা অন্তত আগামী দিনগুলোতে আর করব না। আর সেটার মধ্য দিয়ে কিন্তু অন্যতম একটা ফ্যাক্টর হচ্ছে নিজের লাইফস্টাইলের পরিবর্তন করা। কেন বলছি এই কথাটা? কারণ নিজের লাইফস্টাইলের পরিবর্তনের সঙ্গে কিন্তু অর্থাৎ খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসও যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের সারা দিন বা বলা যায় প্রতিটা দিন আমরা অনাহত রোগের মতো, অতিথির মতো প্রচুর রোগকে নিজেদের শরীরে কিন্তু ওয়েলকাম করি। আর এই রকমই নানান রোগ কিন্তু আমাদের শরীরকে কখন যেন কাবু করে নেয়, কেউ আমরা বুঝতেই পারি না। আর আজকেই অবশ্য বেদজ্ঞান আয়ুর্বেদে আজকে আলোচনাটা একটু অন্যরকম হতে চলেছে। আমরা এতদিন বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের হাড়ের সমস্যা প্রচুর নিয়ে আলোচনা করেছি, কিন্তু দেখুন একটা কমন কিন্তু একটু আলাদা, মানে একটু ডিফারেন্ট একটা রোগ ঠিক বলবো না, কিন্তু একটা সমস্যা নিয়ে আজকে আলোচনাটা খুব দরকার মনে হলো, যেটা প্রতিদিন ধরে নিন ঘুম থেকে ওঠার পর বা কিংবা একটু বেশি আপনি খেয়ে ফেলেছেন, আপনার হজমের সমস্যা হচ্ছে, মুখে টক জল উঠে আসছে, এগুলো তো কমন ফ্যাক্টর বলে মনে করি। আপনি ভাবলেন যে আজ হয়তো আমার খুব অ্যাসিড হয়ে গেছে, এবং এই জায়গা থেকেই যে রোগটা হয়তো কোথাও হয়তো কাবু করছে আপনার লাইফস্টাইলকে, বা বলা যায় কোথায় হয়তো রোগটা বেশ পরবর্তীতে জটিল হবে না। তো এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা থাকছে বেদজ্ঞান আয়ুর্বেদে। আর আজকে অবশ্য আমাদের কাছে একটা বাড়তি পাওনা, ডক্টর সুলতান খান যেমন রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর শর্মিষ্ঠা রয় আমাদের সঙ্গে রয়েছেন। আজকে দুজনের সঙ্গে আমরা আলোচনা পর্ব চালিয়ে নিয়ে যাব। দুজনকেই অনেক স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই একটু সাবজেক্টটাই আমরা বলে দেবো। আমি আজকের সাবজেক্ট হচ্ছে গ্যাস্ট্রো এসোফাগিয়াল রিফ্লাক্স ডিজিজ, মানে হচ্ছে গাড। এবং আপনারা ভাবছেন যে এটা কী এমন জটিল সমস্যা হতে পারে, বা এগুলো নিয়ে আমরা কি সত্যি সাধারণ বা প্রতিটা দিন খুব বেশি ভাবি? মনে হয় না ভাবি। আর এখান থেকে কিন্তু যত জটিলতা বা সমস্যা তৈরি হতে পারে। শুরুতে ডক্টর সুলতান খানের কাছে আমি একটু আসার চেষ্টা করব। ডক্টর খান, এই যে আজকে আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করছি, এটা কি সত্যিই একটা মানে খুব ক্রনিক অ্যাসিডের সমস্যা? দেখুন, জিআরডি একটা এমন একটা রোগ, বেসিক্যালি এটা একটা রিফ্লেক্স প্রবলেম রয়েছে। বেসিক্যালি আমরা যখন ওভার ইটিং করে ফেলি বা আমরা অনেক খেয়ে ফেলি, বা আমাদের যে এসোফেগাসে একটা ল্যাস বলে একটা জায়গা রয়েছে যেটা একটা গেটে হিসাবে কাজ করে আমাদের খাওয়ার কোনো ব্যাক ফ্লো করতে দেয় না, সেই জায়গায় যখন কোনো প্যাথোলজিক্যাল সমস্যা হয়ে যায় আমাদের, তখন এই প্রবলেমটা আমরা দেখতে পারি জিআরডি। আর এই জিআরডি প্রবলেমটা খুব কমনলি কম বেশি আমরা সবাই কিন্তু মাঝে মাঝে ফিল করি, কিন্তু কিছু লোক রয়েছে যারা কিন্তু এই প্রবলেমটা কন্টিনিউয়াসলি থেকে যায়, সেখান থেকে কিন্তু একটা বড় রোগ, মানে অনেক কিছু কমপ্লিকেশন শরীরে চলে আসতে মানে চান্সেস থাকে। এই জন্য আজকে আমরা জিআরডি নিয়ে একটা ডিসকাশন করতে চাইছি, কেন কি জিআরডি নিয়ে আমরা অনেক পেশেন্ট দেখি, হাইপার অ্যাসিডিটি অনেক পেশেন্ট দেখি আমরা, যে কিছু নির্দিষ্ট মেডিসিনের উপর তারা ট্রিটমেন্ট করে থাকে, তার জন্য কিন্তু তারা নিজের রোগটা কোনোদিন ইমপ্রুভ করতে পারে না, তার সঙ্গে অন্য অন্য রোগ শরীরে নিয়ে চলে আসে। একেবারে ডক্টর খান এবং ডক্টর রয়ের কাছে একটু আসার চেষ্টা করি। মানে এটা আজকে আলোচনায় আমরা আসার চেষ্টা করলাম যে মানে এই জিআরডি আমরা আলোচনা করছি, কিন্তু আমরা বলছি যে সাধারণ মানুষ এগুলো খুব একটা সমস্যা নিয়ে ভাবেই না। প্রতিদিন একটু মুখে একটু খাওয়ার পর হয়তো জল উঠে আসে, তো এটা খুব কমন ব্যাপার। ভাবলে হয়তো যে একটু অ্যাসিড ফর্ম করে গেছে। তো এটা নিয়ে আমাদের আজকে ভাবার জায়গাটা কেন, কি মনে হয় আপনার? কেন কিনা আমাদের ভাবার জায়গাটা এই জন্য, কারণ যখন খুব বেশি বেড়ে যায় তখন কি হয়, আমাদের যখনই আমরা যা খাচ্ছি সেটা মনে হচ্ছে মুখে চলে আসছে। আমি একটা খাবার খেলাম, একটা টক ঢেকুরের মতো চলে আসে, বা টক জল যেটা আমরা বলি চলে আসে, বা যে খাবারটা খেলাম সেটাই মুখে চলে এলো, সেটা এতটা কমপ্লিকেটেড হয়ে যায়। আর তার সঙ্গে আমাদের যে ডাইজেশনটা থাকে একদম কমে যায়, কেন কিনা আমাদের একটা এমনিতে স্টামাক একটা অ্যাসিড থাকে যেটা আমাদের হজমের জন্য সাহায্য করে, কিন্তু সেটা যখন খুব বেশি পরিমাণ উৎপন্ন হচ্ছে, প্লাস যেটা স্যার বললে কি আমাদের যে খাদ্যনালী আর স্টমাকের মাঝখানে একটা গেট আছে, যেটা আমরা খাবারটা খাই তখন গেটটা বন্ধ হয়ে যায়, কিন্তু অ্যাসিডটা যখন ফর্মেশন হয় খুব বেশি ওই গেটের জায়গাটাতে, সেখানে কি হয় ড্যামেজ হয়, টিস্যু ড্যামেজ বলুন বা মাসেল ড্যামেজ বলুন, হয়ে কি হয় এই বন্ধটা ঠিকঠাক হয় না ওই খাদ্যনালী আর স্টমাকের মাঝখানে যে জায়গাটা, তখনই কি হচ্ছে যে খাবারটা ব্যাক ফ্লো হয়, মানে আমি যেটা খাচ্ছি হজম না হয়ে
আবার মুখে চলে উপরের দিকে ঠেলা দেয়। আসছে। এটা কিন্তু একটা বড় কমপ্লিকেশন হয়ে যায়, কারণ তথাকথিত আমি হয়তো একটু বিয়ে বাড়িতে খেলাম বা কোনো একটা বাড়িতে হয়তো খুব বেশি খাওয়া হয়ে গেল, হেভি ফুড খাওয়া হয়ে গেল বা কিছু মানে স্পাইসি ফুড খাওয়া হয়েছে, সেখান থেকে কি হচ্ছে এই জিনিসটা কিন্তু আরো বেশি বেড়ে যায় একদম আর সমস্যাটা আমরা বেশি বুঝতে পারি। একদম অবশ্যই। এবং দর্শকদের জন্য বলে দেবো যে যেহেতু আমরা এই জিআরডি নিয়ে আজকে আলোচনা করছি, মানে দেখুন ইতিমধ্যেই কিন্তু এই সমস্যাটা আমার মনে হয় আপনি আমি আমরা ভুগি না এমন বোধহয় কেউ নই। তাই আজকে এই সমস্যায় আপনি হয়তো কাবু হয়েছেন বা হয়তো কাল রাতে হয়তো অনেকটা খেয়ে ফেলেছেন বা হঠাৎ করে খাওয়ার পর মনে হলো যে বোধহয় খাওয়াটা হজম হলো না, এরকম কোনো সমস্যা কি আপনাকে কাবু করেছে কখনো? তাহলে কি করবেন বা লক্ষণগুলোকে একটু জেনে নেওয়া দরকার রয়েছে। আপনারা আলোচনায় আসুন, আপনাদের জন্য ফোন নম্বর খুলে দেওয়া হয়েছে, ততক্ষণ আমরা আলোচনায় এগিয়ে নিয়ে যাবো। ডক্টর সুলতান খান, আপনি একটু জানার চেষ্টা করবো, এই তো একটা সিমটম আছে, মানে ডক্টর রয় যেটা বললেন যে আমাদের এটা যদি খুব বেশি হতে পারে, তার মানে হচ্ছে যে হয়তো কোনো মানুষ যার হয়তো এটা দুদিন অন্তর অন্তর এই সমস্যাটা হয়, অর্থাৎ এর একটা সিমটমগুলো আগে একটু জানবো। ধরুন জিআরডি সিমটমসটা খুবই ক্লিয়ার আছে, যেমন খাওয়ার পরে কিন্তু পেশেন্ট একটা জিনিস ফিল করবে, যেটা হচ্ছে বুকে জ্বালা বা মুখে টক ডেকুর উঠে যাওয়া, আর ওর সঙ্গে কিন্তু অনেক সময় খাওয়ার ফুড পার্টিকেলস পর্যন্ত মুখে চলে আসে আমাদের। এই সমস্যাগুলো কিন্তু কমনলি পেশেন্ট দেখতে পায়। তার সঙ্গে পেশেন্ট একটা কী বলবো, ওটা অ্যাবডোমেন বাল্জ বা ইনডাইজেশন একটা প্রবলেম কিন্তু পেশেন্ট ফিল করতে পারে। এই সামান্য কিছু সিমটমস পেশেন্ট দেখতে পারবে, কিন্তু যারা কিন্তু এই সিমটমসটা কন্টিনিউয়াসলি ইগনোর করে, আমরা যে বলি যে টক জল মুখে চলে আসছে, তো বেসিক্যালি কী হয়, তার সঙ্গে আমাদের যে পিত্তটা রয়েছে বা বাইল যেটা আমরা অ্যাসিড যেটা বলি আমরা, বেসিক্যালি অ্যাসিড হচ্ছে HCl বলে, হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, ওটা এতটা ডেঞ্জারাস রয়েছে যে আসবাদ সে স্টমাকে থাকার জন্য তার একটা জায়গা তৈরি আছে, একটা মিউকাস লেয়ার আছে, সেই জন্য সেই অ্যাসিডটা আমাদের স্টমাকে কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আমাদের যে খাদ্যনালী রয়েছে আমাদের, সেই খাদ্যনালী কিন্তু সেরকম কোনো কভারিং নয়। তো এই জন্য সেই অ্যাসিডটা যখন বারবার আমাদের যখনই ওই খাদ্যনালীর উপর আসবে, তখন আলটিমেটলি সেখানে কিন্তু আমাদের ইজিওফ্যাসাইটিস বলে একটা সমস্যা হতে পারে আমাদের, মানে ওখানে একটা ইনফেকশন হতে পারে আমাদের, আলসার তৈরি হয়ে যেতে পারে আমাদের। মানে এটা যদি কারোর খুব ঘন ঘন প্রবলেমটা হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি প্রবলেমটা হয়ে যাচ্ছে, তো একটা স্ট্রাকচার পর্যন্ত তৈরি হয়ে যেতে পারে। তো এটা খুবই ডেঞ্জারাস জিনিস, সেখানে কিন্তু আলটিমেটলি লাস্টে এমন হলো যে সেখান থেকে ক্যান্সার পর্যন্ত টার্ন করে যেতে পারে পেশেন্টে। তো এই জন্য আমাদের জিআরডি যে প্রবলেমটা রয়েছে, আমরা কম বেশি সবাই কিন্তু লাইফে একবার কিন্তু সবাই কিন্তু ফেস করেছি, কিন্তু প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায়, যখন আমরা বারবার এই প্রবলেমটা হচ্ছে আমাদের। তো অ্যাসিড যখন বারবার আমার এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে কিন্তু সেখানে কোনো প্রোটেকশন নেই, তো প্রোটেকশন না থাকার জন্য আলটিমেটলি সেই অ্যাসিডটা এতটা হার্ড থাকে, এতটা স্ট্রং থাকে যে আমি আমার হাতে নিলে আমার অ্যাসিড আমার এই পার থেকে ওই পার চলে যেতে পারে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ভিতরে ইন্টারনাল যে আমাদের খাদ্যনালী রয়েছে তার কী অবস্থা হবে। একদম তাই ডক্টর রয়, আপনিও কি একই কথা বলবেন? তার কারণ হচ্ছে যে আমরা সত্যি তাই যেটা ডক্টর খান বলেন যে মানে এটা আমি আপনি কেউ ভুগিনি আজ পর্যন্ত, এটা নয়, সবাই কম বেশি এটা সাফার করি। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন এটাকে আমরা গুরুত্ব না দিই, মানে এটা আমাদের ডেইলি হচ্ছে, আমরা হয়তো লুক আউট করে যাচ্ছি ব্যাপারটা যে ও ঠিক আছে আজকে হলো, একটু বা যে কোনো একটা অ্যান্টাসিড খেয়ে নেওয়া দুম করে, এটা বাজার চলতি অ্যান্টাসিড, অনেকে হয়তো এটা নিয়ে একেবারেই সচেতন নয়। তো এই ক্ষেত্রে কী করণীয়, মানে এটা কি ডেঞ্জারাস হতে পারে? হ্যাঁ অবশ্যই, কেন কিনা কারণ অ্যাসিড তো, তার জন্য আমাদের যে খাদ্যনালী সেখানে যেন আলসারেশন হয় বা স্ট্রিকচার হয়ে যাচ্ছে, বা মেইন যেটা হয় আমাদের দাঁতে একটা এফেক্ট চলে আসে, ড্যামেজ সেগুলো হয়। আর কেন কিনা কন্টিনিউয়াসলি যখন এটা হতে থাকবে, কারণ শুরুটা কি হয় আমরা হয়তো বুঝতে পারি না যে ইনডাইজেশন হচ্ছে বা হাইপারএসিডিটি হচ্ছে, সেটা একদম স্টার্টিং থাকে, আমি কিছুটা খেলাম হজম হলো না বা আমি দেরিতে খেলাম, টাইম মেনটেন করলাম না, সেগুলো থেকে কিন্তু শুরু হচ্ছে। আবার আস্তে আস্তে তার সঙ্গে আমার একটা ধরুন যাদের ওয়েট বেশি হলো বা প্রেগনেন্সি যাদের আছে, সেখান থেকে জিনিসগুলো বাড়ে। আর কিছু কিছু মেডিসিন আছে, যেরকম অ্যাসপিরিন কন্টেন্ট কিছু মেডিসিন আছে, সেগুলো থেকে কজেটিভ ফ্যাক্টর হয়, মানে কারণ কেন হচ্ছে সেটা। বা আমরা খুব বেশি একটা ট্রেন্ড চলে, এখন তো খুব আমাদের ট্রেন্ডে চলে খালি পেটে কফি খাওয়া। তো আমার যদি অলরেডি অ্যাসিড ফর্মেশন হচ্ছে, আমি যদি খালি পেটে কফিটা খাই, এটা ক্যাফিন রয়েছে, সেখানেও ড্যামেজটা বেশি হবে। আমি আসবো এই কী কী খাবো আর কী কী খাবো না, মানে শুরুতে আমি তার জন্য লাইফস্টাইল মানে খাদ্যাভ্যাসের কথাটা বলেছিলাম, আমার খুব কমন বলে মনে হয়েছে, কারণ দেখুন এই লাইফস্টাইল সত্যি আমাদের খুব ভোগাচ্ছে। আজকে প্রথম কলার রয়েছে আজকে অনুষ্ঠানে, নমস্কার, স্বাগত, কে রয়েছেন? আমি মানস কুমার ঘোষ। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, নামটা বলুন। আমি ওই টালিগঞ্জ পোদ্দারনগর থেকে বলছি। আমার ওই পাইলস আছে এবং খুব ব্লিডিং হয়,
ব্লিডিং হয়, সেই জন্যই আমি ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে ওনার অ্যাডভাইস দিতে চাই। এই আর কি। নিশ্চয়ই, বলুন বলুন। এটা কি সার্ভে? আপনার বয়সও তো 83। 83, আচ্ছা। এটা কি দীর্ঘ সমস্যা তো? হ্যাঁ, এটা অনেক দিনকার ব্যাপার। আগে ব্লিডিং হতো না, অনেক আগে, প্রায় 30 বছর আগে একটু ব্লিডিং হয়েছে, তারপর ওষুধ খেয়ে সেরে গিয়েছিল। তারপর রিসেন্টলি দেখছি, রিসেন্টলি মানে তাও ধরুন প্রায় 7-8 মাস হয়ে গেছে, আমি অন্য ডাক্তার দেখিয়েছিলাম, হোমিওপ্যাথি ডাক্তার, তারা ওষুধ দিয়েছিল, কিছুটা রিলিফ হয়েছিল, কিন্তু আবার রেকার করছে। আমি এখন অন্য অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, তাও ছাড়ছে না। সেই জন্য আমি ডাক্তার ওষুধে একটু ঠিক আছে। বেশ, আচ্ছা, বেশ, শুনতে থাকুন আপনি। দেখুন, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে আমি অনেকবারই বলেছি, আর আমাদের খাওয়া সূত্র নিয়ে আমি অনেকবারই ডিসকাশন করেছি যে ট্রিটমেন্ট আয়ুর্বেদে আমরা দুভাগে হয়। একটা হচ্ছে মেডিসিন, কিছু মেডিসিন রয়েছে যেটা কিন্তু আপনাকে টেম্পোরারি রিলিফ দিতে পারে, আর খাওয়া সূত্র রয়েছে এটা কিন্তু আপনার পার্মানেন্ট রিলিফ দিতে পারে। তো এইবার জন্য আমাকে কিন্তু ক্লিনিক্যালি দেখতে হবে, কেন পাইলসের পজিশন কেমন রয়েছে, বা কোন জায়গায় রয়েছে, বা কোন স্টেজে রয়েছে। খাওয়া সূত্র হচ্ছে সবথেকে বেস্ট ট্রিটমেন্ট পাইলস, ফিশার, ফিস্টুলার জন্য। তো আপনি টালিগঞ্জ থেকে বলছেন, আমার চেম্বার যোধপুর কালীবাড়িতে আপনি পেয়ে যাবেন। একবার হেল্পলাইন নাম্বার ফোন করুন, তারা আপনাকে হেল্প একদম একদম, অবশ্যই আমি আর একটু পরে হেল্পলাইন নাম্বার দুটো বলে দেবো। আর যদি আপনারা মনে করেন, দেখুন ঠিক আমার একদম এই জায়গাতে দুটো নাম্বার রয়েছে, এই নাম্বার দুটো নোট ডাউন করে নিন। আর একটা ফোন নিই, তারপর আবারও আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি প্রবীর মজুমদার ইচ্ছাপুর থেকে বলছি। সুমীর মজুমদার ইচ্ছাপুর থেকে, বলুন কি সমস্যা? হ্যাঁ, আমার ভুঁড়িটা না একটু বেড়ে গেছে, কাজকর্ম এখন বাড়িতে বন্ধ আছে, আমি যেতে পারছি না রোগে। ভুঁড়িটা একটু বেড়ে গেছে, কি করতে হবে বলুন? কি বেড়ে গেছে? ওনার মেদ বেড়েছে, মানে যা হয় খুব কমন ফ্যাক্টর, এই সমস্যাটা রয়েছে। আর কিছু জিজ্ঞেস করবেন? মানে খাবারে হজমে তো সমস্যা রয়েছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। মেদ বেড়ে গেছে বলছেন আপনি, মানে ফ্যাটি হয়ে গেছে? ফ্যাটি হয়ে গেছে। বেড়ে গেছে। আচ্ছা, আপনার বয়স কত আর একটু ওজনটা বলা যাবে? আমার বয়স 53। 53? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনি বেশ। টিভি স্ক্রিনে থাকুন। শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আপনি যখন বলছেন আপনার ওবেসিটি হয়ে গেছে, ঠিক, তো ওয়েট কমাতে চাইছেন আপনি, তাহলে এটা একটা প্রসেস রয়েছে, ঠিক আছে? 53 এজ, হ্যাঁ। আপনি এইভাবে কিন্তু ওয়েট কমাতে পারবেন না। আপনাকে প্রপার মানে একটা ডায়েট চার্ট দরকার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ কী কী করতে হবে সেটা আপনাকে জানতে হবে, আর এর সঙ্গে আমাদের যে পঞ্চকর্ম থেরাপি রয়েছে সেটা করতে হবে। তখন গিয়ে কিন্তু আপনি ওয়েট কমাতে পারবেন। এবার আপনি ফোর্সফুলি কোনো ওষুধ খেয়ে করতে যাবেন, সেখানে কিন্তু আপনাকে সাইড এফেক্ট বা কমপ্লিকেশন আসতে পারে। একদমই তাই। আর এখানে আমি একটা লাইন অবশ্যই অ্যাড করবো, ডক্টর খান যা বলেন সম্পূর্ণ সহমত। আর এখানে একটা পরামর্শ, তার কারণ দেখুন বাজার চলতি প্রচুর অ্যাড বা বিজ্ঞাপনের চক্করে পড়ে কিন্তু অনেকেই নানা ধরনের ওষুধ কিনে খেয়ে ফেলেন। একটা কোর্সও হয়তো নিজেরাই নিজেদের মতন করে ট্রিটমেন্ট শুরু করে দেন, সেটা প্লিজ করবেন না। তার কারণ কি বলুন তো, এটা করা মানে হচ্ছে আপনি আপনার বিপদটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছেন, তাই তো? এবং অবশ্যই আমরা আলোচনায় আসবো। ডক্টর রয়ের কাছে একটু আসি। ডক্টর রয়, যেটা প্রত্যেকে আপনারা বলছেন যে এই সমস্যাটাকে অনেকেই আমরা জেনারেটই করি না, আমরা ভাবিই না এটা, কিন্তু একটা যে এর পিছনে বড় অশনির সংকেত তৈরি হতে পারে, মানে এটা দিনের পর দিন যদি কারুর হয়, কেউ মনে করলো যে ঠিক আছে আজকে সারাদিনটা একটু হালকা ডায়েটে থাকবো, আমার এটা কমে যাবে, কিন্তু দেখা গেল যে তার এটা র্যান্ডমলি ঘটছে। অর্থাৎ এর একটা প্রপার ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে, এটা বেদগান কি বলছে? কেন কিনা অবশ্যই, কারণ আয়ুর্বেদে আমাদের যে কনসেপ্ট একটু আলাদা, তো সেখানে যেরকম এরকম কেস যখন আমরা কত পাই, তাড়াতাড়ি রিলিফ পাবো, হ্যাঁ। এটাই। কেন কিনা এখানে কি হয়, আমাদের মেন যে অগ্নিটা হয়, মানে ডাইজেশন ক্যাপাসিটি, মানে আমি বাইরে থেকে কোনো একটা মেডিসিন খেয়ে আমি অ্যাসিডটাকে কমালাম সেরকম নয়। আয়ুর্বেদে যে থাকে আমাদের যে সমন চিকিৎসা বলা হয়, যেটা মেডিসিনের ভাগ রয়েছে, সেখানে কি হয় আপনার ডাইজেশনটা কী করে বাড়ানো যায়, আপনার যে প্রপারলি যে একটা ডাইজেশন হয়ে যাবে, খাবারগুলো হজম হয়ে যাবে, সেই ভাবনাটা ভাবা হয়। তার সঙ্গে যেটা থাকে যে মেইন পঞ্চকর্মা, কারণ আমরা যখন এ ধরনের রোগ পাই, পেশেন্ট পাই, নিশ্চয়ই একদিন বা দুদিনের কেস পাই না, আমরা দীর্ঘদিন ধরে এটা সাফার করি, তখন আমরা এটা পাই। হ্যাঁ, তার সঙ্গে কি হয় স্যার, কারণ আমরা যে খাবারটা খাই সেই খাবারের রসটা কিন্তু পুরো বডিতে যায় আমাদের, সেখানে ক্ষেত্রে আমরা দেখি ম্যাক্সিমাম পেশেন্টদের যেটা থাকে কি উইকনেস বডিতে থাকে, আরও বিভিন্ন ধরনের ঘুম হয় না, বা আরও বিভিন্ন ধরনের সমস্যা থাকে। কারণ আস্তে আস্তে যখন আমি খাবারটা খাচ্ছি, খাদ্যরসটা যখন আমার শরীরে যাচ্ছে না, বিভিন্ন রোগ, আমার ম্যালনিউট্রিশন হয়ে যাচ্ছে, সেখান থেকে বিভিন্ন ধরনের রোগ চলে আসছে। তার জন্য বডিটা পিউরিফিকেশনটা খুব দরকার।
কোথাও না কোথাও আমার এই চ্যানেলটা ব্লক হয়ে গেছে। তার জন্য আমাদের পঞ্চকর্মার যে পার্ট রয়েছে, যেখানে আমাদের তিক্ত দ্রব্য দিয়ে বিরেচন করানো হয় বা ফুল বডিতে একটা অভ্যঙ্গ করা হয়, কেন কিনা সার্কুলেশনও আমাদের ল্যাক হয়ে যাচ্ছে। তার সঙ্গে যেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি আমার একটা অ্যাসিড ফর্মেশন হচ্ছে, সেটার জন্য আমার যেখানে শিরোধারা বলা হয় আমরা করি, বিভিন্ন ধরনের এরকম প্রসিডিউর আছে, বিভিন্ন পেশেন্টের বিভিন্ন ধরনের প্রসিডিউর করা হয়। একজন পেশেন্ট যখন বেদজ্ঞানের সাহায্যে আসবে বা তার আন্ডারে আসবে, তো এই সমস্যাটা তো একটা ক্রনিক ডিজিজে পরিণত হয়েছে এবং মানুষ সত্যি মানে এই জ্বালা থেকে মুক্তি চায়। তো এটা যখন বেদজ্ঞানের সে আন্ডারে আসবে তখন কত তাড়াতাড়ি সে মুক্তি পেতে পারবে, মানে এই কোর্সটা বা এটা একটু মানুষ অনেকে জানতে চায়, একটু বলুন। দেখুন, যখন পেশেন্ট আসে ডিপেন্ড করে কি কন্ডিশনে এসছে, কারণ হয়তো পেশেন্টটা এই একটা পার্ট রয়েছে, সেকেন্ড যে কজটা রয়েছে ওবেসিটি রয়েছে। হ্যাঁ, তো এবার দেখতে হবে কি স্টেজে এসছে, কোন কি কন্ডিশন রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। কারণ হয়তো 3 মাস লাগবে, কারোর 2 সপ্তাহ লাগবে, কারোর 6 মাস লাগবে, ডিপেন্ড করবে। পুরো আমাদেরকে যখন পেশেন্ট আসে পুরো একটা অ্যানালাইসিস হয়, অ্যানালাইসিস হওয়ার পর ওনাকে একটা ট্রিটমেন্ট প্রোটোকলটা বলা হয়। আর এক্ষেত্রে দাঁড়িয়ে কি মানে এটা আমি দুজনের থেকে জানতে চাই, মানে যেহেতু এটা এমন একটা সমস্যা, এটা ছোটদেরও হয়, এটা বড়দেরও হয়, তো এটা সব থেকে ক্ষতিকর কাদের ক্ষেত্রে একটু বেশি, বড়দের ক্ষেত্রে কি এটাই কি? এমন কিছু নেই, রোগ এমন দেখেন না যে বাচ্চা না বড় না বুড়ো, এমন কিছু নেই। আপনি রোগটাকে কীভাবে রেখেছেন, আপনার রোগ হয়েছে তার উপর আপনি আর শরীরের উপর কতটা অত্যাচার করছেন, মানে আপনার জিআরডি সমস্যা রয়েছে, এর সঙ্গে আপনি অ্যাডিকশানে রয়েছেন, স্মোকিং করছেন, অ্যালকোহল নিচ্ছেন আপনি, তার সঙ্গে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি আপনি করছেন, তো রোগকে আপনি ট্রিগার করছেন, মানে রোগটাকে আর আপনি বাড়িয়ে দিচ্ছেন। আপনার শরীরে রোগ রয়েছে, তার প্যারালালি আপনি এমন কিছু লাইফস্টাইল লিড করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, যেখানে কিন্তু রোগটাকে কিন্তু আর ট্রিগার করছেন। তো আলটিমেটলি একটা সাধারণ মানুষকে যতটা রোগ মানে কমপ্লিকেশন তৈরি করতে 10 দিন সময় লাগাবে, সেখানে কিন্তু যারা অ্যাডিকশানে রয়েছে বা স্ট্রেস টেনশন অ্যাংজাইটিতে রয়েছে, তাদের দেখা যাবে 1 সপ্তাহের ভিতরেই কিন্তু রোগটা ডাবল হয়ে গেছে। আমি আসবো আলোচনায়। আমাদের যে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে সে দুটো একবার একটুখানি বলে দিচ্ছি, একটুখানি লিখে নিন। 9073641643 একটা নাম্বার, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 9831068089। আরও একবার বলছি, 9073641643 একটা নাম্বার, দ্বিতীয় নম্বরটি হলো 9831068089। অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন যারা এই ধরনের সমস্যা আপনারা আক্রান্ত হচ্ছেন এবং এই সমস্যাগুলো নিয়ে হয়তো জেরবার বা আলাদাভাবে বেদজ্ঞানের এবার অনেক তো হলো, অনেক ওষুধ খেলাম, অনেক বাজার থেকে বা নিজে নিজে একটু ডাক্তারি করে ফেললাম, এটা তো হলো, তাই ভুগতে হচ্ছে নিজেকে। তাই অবশ্যই হেল্পলাইন নিয়ে ফোন করে অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর কথা বলবেন আর অবশ্যই সঠিকভাবে ট্রিটমেন্টটা শুরু করতে হবে। আসবো আলোচনা, তার আগে আবারও ফোন লাইনে কেউ অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো ম্যাডাম, আমি মৃদুলা ভৌমিক বলছি বাগবাজার থেকে। বাগবাজার থেকে বলুন, কি সমস্যা? হ্যাঁ বলছি, আমার একটা রোগ আছে, সেটা নাম হচ্ছে মায়োপ্যাথি। হ্যালো, শুনছি, বলুন। হ্যাঁ, আমার রোগটা আমার ছেলের ছিল, ওই রোগটা মায়োপ্যাথি। আমি একজন মহিলা, কিন্তু আমি কেরিয়ার, কিন্তু আমার মধ্যে ওই রোগটা অনেকটা পরিমাণে আছে। আমি হাঁটতে চলতে পারছি না, আমার হার্টেরও প্রবলেম সমস্যা মানে দেখা দিয়েছে, মানে পাম্পিং এর খুব অসুবিধা। আমার এখন পাম্পিং 24-এ নেমে গেছে, তো আমার হাঁটতে চলতে খুব কষ্ট হয়, হাঁটতে চলতে পারি না, খুব শ্বাসকষ্ট। যদি ডাক্তারবাবু আমাকে একটু হেল্প করেন, আমি ওনার সঙ্গে গিয়েও দেখা করতে পারি সরাসরি। নিশ্চয়ই নিশ্চয়ই, সবটাই পারবেন, ডাক্তারবাবুরাও হেল্প করবেন, পরামর্শ দেবেন আর আপনিও যোগাযোগ করতে পারবেন, কারণ আপনাকে ট্রিটমেন্টটা নিতে হবে। এর সঙ্গে তো আর কিছু জিজ্ঞেস করবেন? দেখুন, বেসিক্যালি সঙ্গে থাকুন। আপনি জানেন যে মাইলোপ্যাথি খুবই টিপিক্যাল একটা রোগ, আর এই রোগটা হয়ে যাওয়ার পর প্রপার ট্রিটমেন্ট দরকার। তো একবার আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি বাগবাজার থেকে বলছেন, কলকাতায় আমার দুটোই চেম্বার রয়েছে, একটা যোধপুর কালীবাড়ি, একটা দমদমে রয়েছে আমার। আপনাকে একবার সমস্ত রিপোর্ট নিয়ে একবার আসতে হবে। আপনি একবার আসুন, তারপর ফার্দার যা যা করার থাকবে আমি আপনাকে সমস্ত অ্যাডভাইস দেবো, কী মানে থেরাপি বা মেডিসিন কীভাবে কী করতে হবে, আমি সমস্ত অ্যাডভাইস আপনাকে দিয়ে দেবো। ডক্টর খান, একটা প্রশ্ন রাখি, এই যে আমরা আজকে জিআরডি নিয়ে আলোচনা করছি, মানে এটা কি একটা ডেন্টাল ইম্প্যাক্ট থাকে?
অবশ্যই ডেন্টাল ইম্প্যাক্ট হবেই, কেন কি যে পিত্তটা বা যে বাইলটা আমাদের, আমি বললাম বাইলের ক্ষমতা রয়েছে যে আমার হাতে আমি নিলে আমার হাতে থেকে এই পার থেকে ওই পার চলে যেতে পারে। তো সেই যে বাইলটে যে জিনিসটা যখন আমার মুখে আসছে, তো আলটিমেটলি যে আমাদের তিতগুলো রয়েছে সেটা কিন্তু ড্যামেজ হওয়ার চান্সেস বেশি থাকে। মানে দাঁতের ক্ষয় সেটা হয়? ডেন্টাল ডক্টর বি আপনাকে বলে দেবে যে আপনার মুখে পিত্তটা মানে পিত্তর জন্যই কিন্তু এই দাঁতগুলো আপনার ড্যামেজ হচ্ছে। তো জিআরডি মানে দেখতে গেলে ছোট সমস্যা, কিন্তু তাকে ইগনোর করার জন্য সেটা আলটিমেটলি আমাদেরকে খুব খারাপ জায়গায় একটা নিয়ে চলে যায়। কেন কি এই জন্যই কিন্তু অনেক মানুষ সে নর্মালভাবে খাওয়া দাওয়া করতে পারে না, নর্মালভাবে লাইফ লিড করতে পারে না। জিআরডি এমন একটা রোগ যেখানে কিন্তু কিছু মানে জিনিসটা আপনাকে বুঝিয়ে নিতে হবে যে আমার কিছু লাইফস্টাইল রয়েছে যার জন্য কিন্তু এই রোগটা আমার শরীরে তৈরি হয়েছে, সেটা আমি কিছু পরিবর্তন করতে পারলে খুব ভালো। তার সঙ্গে কিছুটা মেডিকেশন, সেখানে আমরা পুরোপুরি রিকভার করতে পারি আমরা। একদমই তাই। অর্থাৎ সেই ঘুরে ফিরে লাইফস্টাইলের কথা আসছেই। আমি ডক্টর রয়ের কাছে আসি। ডক্টর রয়, যেরকম আমরা দেখছি যে দাঁতই একটা বেশ বড় সড়ো প্রভাব ফেলে, কারণ আমরা জানি যে অ্যাসিডে দাঁত ক্ষয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কি কোথাও গাম ইরিটেশন হয়? হ্যাঁ, অবশ্যই। কেন কি না, আপনি শুধু গাম নয়, টিথ নয়, জিভে হ্যাঁ জিভে বা আপনার যে এই খাদ্যনালী যেখান থেকে এটা রিফ্লেক্স আসছে, সে সবটাকে ড্যামেজ করবে। কারণ ওখানে আমরা দেখি খুব সফট পার্ট, টিস্যু যেটা রয়েছে, সফট টিস্যু রয়েছে, তার জন্য ড্যামেজটা বেশি হয়। মানে এটা মানে একটা ছোট্ট সমস্যা, যেটা ডক্টর খাওয়ানো বললেন, মানে কিছুই না হয়তো, মানে হ্যাঁ, একদম। টক জলটা মানে আমরা ভাবি না সত্যি এটাকে, মানে আমরা যে আলোচনা করছি মানে এটাকে যে ডিজিজ হিসেবে আমরা ভাববো, এটা কেউ ভাবেই না। আমার তো মনে হয় আমিও কোনোদিন ভাবিনি, কিন্তু এটা একটা ক্রনিক জায়গায় যেতে পারে। তো কতটা অ্যালার্ট থাকতে হবে? মানে ইগনোরেন্স, বেসিক্যালি কী হয়, ইগনোরেন্সটাই আমাদের হ্যাবিট রয়েছে না। আমরা দেখি যখন পেট ফুল হয়ে গেছে, মুখে টক, আমরা কী করি, সোডা খেয়ে নিই। হ্যাঁ, ঠিক। একটা কোল্ড ড্রিঙ্ক খাবো, একটা সোডা খাবো, আমরা জলজিরা দিয়ে বা যা কিছু একটা দিয়ে আমরা খেয়ে নিলাম। আমরা ভাবি এটা খেলে আমাদের এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু এটা প্রবলেম কোনো দিক থেকে সলভ হচ্ছে মানে না। আমরা চাপা দিয়ে রাখলাম। কোনো চাপাও দিচ্ছেন না আপনি, কোনো দিক থেকে সলভ হচ্ছে না। কেন এই যে আপনি যে বেভারেজগুলো নিচ্ছেন, এটা কিন্তু কোনো জায়গা থেকে বা কোনো সায়েন্সই বলেনি এটা ডাইজেশনে কাজ করবে। তো আলটিমেটলি আপনি যেটা ওভার ইটিং করেছেন, এটা কিন্তু করা উচিত নয় আমাদেরকে। বা আপনি একটা খাবার ডাইজেস্ট হয়নি আর একটা খাবার তার উপর আপনি খেয়ে ফেললেন, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বা আমরা খাবার খেলাম আর ইনস্ট্যান্টলি কিন্তু বেডে গিয়ে শুয়ে পড়লাম, যেটা কিন্তু আমাদের অনেকটাই এই ব্যাড হ্যাবিট রয়েছে যে আমরা বসে বসে খেলাম, ও থালাটা পাশে রাখলাম আর ওখানে বেডে কিন্তু শুয়ে পড়লাম। এটা কি হচ্ছে, আলটিমেটলি সেই খাবারটা কিন্তু আমাদের ডাইজেস্ট না হয়ে সেই খাবারটা কিন্তু মানে খাদ্যনালী থেকে আমাদের মুখের দিকে আবার রিফ্লেক্স করতে আরম্ভ করছে। সেটা কিন্তু কমনলি আমরা প্রেগনেন্ট মহিলাদেরকে আমরা দেখি এই জিআরডি সমস্যা থেকে খুব বেশি সাফার করে পেশেন্ট। কারণ একটাই রয়েছে কি আমাদেরকে যে লাইফস্টাইল মেনটেন করা হচ্ছে সে আমরা কিন্তু মেনটেন করছি না। আমরা কিন্তু খুব ফাস্ট ফরওয়ার্ড লাইফ লিড করছি, মডার্ন লাইফ লিড করছি, তার জন্য কিন্তু আজকে এই সমস্যাগুলো আমাদের লাইফে খুব কমন হয়ে গেছে। খুব ভালো একটা পয়েন্ট বলেন যে প্রেগনেন্সির সময় বা এই ধরনের প্রসূতি মায়েদের জন্য ডক্টর রয় আপনি আপনার থেকে জানার চেষ্টা করি, কারণ এই সময়টা কিন্তু অনেকেই বলে যে এটা ওই সময়টা হয়, মহিলাদের ক্ষেত্রে হয়, বা এটাকে সত্যি তারাও সেই সময় খুব একটা পাত্তা দেন না, গুরুত্বই দেন না, কিন্তু তারা সবসময় যে কোনো ওষুধও খেতে পারেন না। এই জায়গায় তারা কতটা অ্যালার্ট থাকবেন? দেখুন, অ্যালার্টনেসটা তো প্রথমেই, কারণ কনসেপ্ট করার আগে আমরা দেখি ইনডাইজেশন প্রবলেমটা আমরা প্রথম থেকেই বুঝতে পারি। তো অ্যালার্টনেসটা কারণ আমাদের আগে থেকে বডি দিয়ে দেয় এই অ্যালার্মটা যে আমার বডিতে কী ধরনের চেঞ্জেসটা রয়েছে। তো সেখান ক্ষেত্রে আমাদের যে মেনলি হলো কি আমাদের ডাইজেশনটাকে প্রপার করতে হবে। তাই আমাদের একটা নিয়মের মধ্যে, যেরকম খাওয়ার পরে আমাকে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার হাঁটতে হবে, খাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিছানায় শুতে যাব না, স্পাইসি ফুড আমি খাবো না। আমি যদি জানি আমার ইনডাইজেশনের প্রবলেম, তাহলে আমাকে যেরকম আমরা দুধ চা খুব ফেভারিট, সেগুলো না খাওয়া, কমন জিনিসগুলো। আমি যদি জানি যে আমার জিআরডি সমস্যা হচ্ছে, বা জিআরডি ছেড়ে দিন, আপনি যদি জানি ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, সেখানে আমি কফি, ক্যাফিন যেহেতু রয়েছে সেখানে কম খাওয়া, বা বেভারেজ যেগুলো সোডা রয়েছে, আমি যদি অ্যালকোহল বা স্মোকিং কম করা, এগুলো একদম আমাকে মানতে হবে। এটার কোনো অপশান নেই। কারণ মেডিসিন যখন রোগটা হয়ে গেছে সারাবে ঠিক আছে, কিন্তু আপনি যখন নিদান পরিবর্তন করবেন না, সেই লাইফস্টাইল যেটা রয়েছে আমাদের নিদান পরিবর্তন, ডু আর ডোজটা যখন আপনি করবেন না, আপনি রোগটাকে সারালেও কিন্তু বডি থেকে ফিরে আসবে। তার জন্য ডু আর ডোজটা কিন্তু সারা জীবন মানতে হবে। সেই জন্য এই যে আমাদের যে সবসময় আমরা প্রোগ্রাম বলি যে নিদান পরিবর্জন, তো নিদান পরিবর্জনটা জানা খুব দরকার, আর সেটাকে মেনটেন কিন্তু এভরি ডে করা উচিত। একদমই তাই। অর্থাৎ ওই যে ঘুরে ফিরে মানে নিজের পছন্দের অনেক জিনিসকে একটু ত্যাগ করতেই হয় যদি কি নিজেকে একটু ভালো রাখতে হয়। ফোন নেব, কেউ রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন প্লিজ। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো,
আমরা শুনছি, বলুন নামটা আমি বলুন। বললাম আমার প্রেশারের প্রবলেম, মানে কম বেশি হতে থাকে, ঠিক আছে, 130 আর 190, নিচেরটা 130, উপরেরটা 190। আচ্ছা, আর অনেক সময় কমে যায়, অনেক সময় বেড়ে যায়, এটা কি করা যায়? প্রেশারের সমস্যা 190 উপরে। ঠিক আছে, আপনি টিভি বেশ, শুনতে থাকুন, ধন্যবাদ। কেন হয় একটা ডিটেলে আমাদেরকে আলোচনা করতে হবে, তার জন্য আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে ইমিডিয়েটলি আমাদের চেম্বারে ভিজিট করুন। কেন প্রেশার বাড়া বা কমার অনেক কিছু কারণ আছে, একে কিন্তু এইভাবে ফেলে রাখবেন না বা এইভাবে টিভিতে ডিসকাশন করা যায় না। কেন আমাদেরকে অনেক কিছু জিনিস আপনার পাস্ট হিস্ট্রি জানতে হবে, আমাদেরকে কিছু ইনভেস্টিগেশনও করতে হবে, প্লাস কিছু ক্লিনিক্যালি আমাকে চেক আপও করে নিতে হবে। সেই জন্য একবার হেল্পলাইন চেম্বারে যোগাযোগ করার চেষ্টা করুন। একদমই তাই, তার কারণ হচ্ছে আমি আরও একবার শেষ বেলায় নাম্বারটা আরও একবার বলে দেবো, তার আগেও ডান দিকে ঠিক এদিকে দেখা যাচ্ছে। আরও একটা ফোন নেবো, তারপর আসছে আলোচনায়। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি 66 ইয়ার্স ওল্ড, একজন 25 বছর ধরে সুগারে ভুগছি। যদিও আজকে প্রসঙ্গের একটু বাইরে, আমি দুটি কথা জানতে চাই। বলুন। যে ওষুধ তো অনেক খাই, তো মেথি বীজের জল কিংবা ইন্দ্রজবের জল, ইন্দ্রজব, ওটা কি উপকারী? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বেশ, ধন্যবাদ। দেখুন আপনি কিসের জন্য খাচ্ছেন, কী কারণের জন্য খাচ্ছেন এটা তো আমি জানি না। কেন পার্টিকুলারলি কিছু কিছু জিনিস কিছু কিছু জন্য আমরা যেটা বলি যে বাড়ি কিছু জিনিস রয়েছে যেটা আমরা কিন্তু রেগুলারলি ইউজ করি আমরা, কিন্তু স্পেসিফিকলি কোন কারণের জন্য আপনি ইউজ করছেন আমি জানি না। ঠিক আছে, আপনি একবার চেম্বার যোগাযোগ করুন বা ওভারডি টেলিফোন একবার কথা বলার চেষ্টা করুন। একদমই তাই, অবশ্যই আমাদের সময়টা কমে আসছে। আরও একবার যেতে যেতে অবশ্যই আমার ডান দিকে দুটো নাম্বার রয়েছে হলুদ বক্সে, আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি 9073641643 একটি নাম্বার, দ্বিতীয় নাম্বার 9831068089। অবশ্যই আর বলবো না, এবার একটু নাম্বারটা লিখে নিন। আসবো শেষ ভাগে, আলোচনায় প্রায় চলে এসেছি। আমি দুজনের কাছে জানার চেষ্টা করবো। আমরা সবসময় জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এবার বেদজ্ঞান আয়ুর্বেদা এই বিষয়টাতে কীভাবে এগিয়ে নিয়ে যাবে? দেখুন জিআরডি প্রবলেমটা খুবই বেসিক্যালি হচ্ছে সবথেকে ছোটো প্রবলেম, কিন্তু আপনাদেরকে প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা। বাড়িতে নিজে ট্রিটমেন্ট করতে যাবেন না, কোনো বেভারেজ সোডা এসব খেতে যাবেন না, সবথেকে ডেঞ্জারাস জিনিস। সবথেকে প্রথম কাজ হচ্ছে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা। ডক্টরের সঙ্গে কনসাল্ট নট ফর মেডিসিন, কিন্তু আপনার লাইফস্টাইলটাও চেঞ্জ করার জন্য কী কী ধরনের লাইফস্টাইল আপনাকে লিড করা উচিত, কী কী খাওয়া দাওয়া করা উচিত, এটাও কিন্তু জেনে নিতে হবে আপনাকে। সঙ্গে আপনি ওভারওয়েট রয়েছেন, ওয়েট আপনাকে রিডিউস করতে হবে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আপনার রয়েছে, সেটা কমাতে হবে। আপনি কোনো অ্যাডিকশানে রয়েছেন, অ্যাডিকশান আপনাকে ছাড়তে হবে। দেখুন এইসব জিনিসগুলো যেটা আমরা বলি এটা কিন্তু কারো প্রিয় হতে পারে না, কেন কি এটা কিন্তু আলটিমেটলি আমাদের লাইফটাকে কিন্তু শেষ করে দেয়, আমাদের লাইফটাকে কিন্তু পুরোপুরি একদম হ্যাম্পার করে দেয়। এই জন্য এইসব জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। নর্মালভাবে খাওয়া দাওয়া করুন, দেখবেন এইসব সমস্যা কিন্তু কোনোদিনই আসবে না। একদম, ডক্টর রয় এক লাইনে। হ্যাঁ, সেমই জিনিসটা আপনাকে একদম। মেনটেন করতে হবে। আর সেকেন্ড যেটা হলো কি, মেইনলি আপনারা রোজ একটা নিয়ম বানাবেন, খাবার খাবো আমি, খাওয়ার পর অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ওয়াক করতে হবে। একদম, হাঁটার থেকে বেস্ট কিছু নেই। সে আপনার বডিকেও মেনটেন করবে, ডাইজেশন ভালো করবে, তার সঙ্গে আপনার বডিটাকে ব্যালেন্স করবে। বেশ, তাহলে আর কিছু বলার নেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাবো। যা বলার ডাক্তারবাবুরা বলেই দিয়েছেন, তার কারণ হচ্ছে সত্যি নিজেকে ভালো রাখতে হলে নিজেকেই কিছু অভ্যাস বদলাতে হবে। আজকে শেষ করছি, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।